দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে, সেটা হলো কর্মধারয় সমাস। সমাসের কিছু অংশ নিয়ে। সমাস কিন্তু অনেকগুলো, গতদিন বলেছিলাম যে 9 ভাগে ভাগ করা হয় এখন বর্তমানে সমাসকে, আগে 6 ভাগে করা হতো। তো যাই হোক, তো প্রত্যেকটা ভাগ কিন্তু একটা ক্লাসে কিন্তু আলোচনা করা সম্ভব নয়। তো আমি কি করব, যে জায়গাগুলো স্টুডেন্টদের সমস্যা হয় সেই জায়গাগুলো কিন্তু আমি আলোচনা করব, তুলে ধরবো। ঠিক আছে, তো যাই হোক, শুধু স্টুডেন্ট কেন, বাংলা ব্যাকরণ যারা পড়তে আগ্রহী, যারা ভালোবাসে, যারা বাংলা স্টুডেন্ট, যারা দেখা গেল অনার্স করে কমপ্লিট করে বা গ্রাজুয়েশন মাস্টার্স করে যারা এখন আবার ব্যাকরণ বই নিয়ে বসেছে, মাধ্যমিকের পরে কিন্তু একেবারে মাস্টার্সের পরে কিন্তু ব্যাকরণটা সবাই আবার পড়ে, বাংলা স্টুডেন্টদের কথা বলছি। তাছাড়াও যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তো অবশ্যই যে জায়গাগুলো সমস্যা হয় সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো কর্মধারয় সমাস, ঠিক আছে, কর্মধারয় সমাসটা কাকে বলে? যদি কর্মধারয় সমাসের আমরা সংজ্ঞার দিকে যাই, তাহলে কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের যে সংজ্ঞা, ঠিক আছে, সেটাই কিন্তু কর্মধারয় সমাসের সংজ্ঞা। অর্থাৎ দেখো, একটা উদাহরণের সাহায্যে দেখায়। ধরো লিখলাম নীল আকাশ, ঠিক আছে, নীল আকাশ, তাহলে এটা কি হলো? নীল যে আকাশ, ঠিক আছে, নীল কিন্তু একটা বিশেষণ, আকাশ কিন্তু একটা বিশেষ্য। তো কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ আকাশ, আকাশের যে পরপদেটা, এর অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদটা পরপদের বিশেষণ রূপে বসবে, ঠিক আছে, তাকেই কিন্তু আমরা কর্মধারয় সমাস বলবো। অর্থাৎ পূর্বপদটা কিন্তু নীল, এই যে পূর্বপদটা কিন্তু পরপদের বিশেষণ রূপে বসবে। তো এটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাসের সংজ্ঞা। আজকে আমার আলোচ্য যে বিষয়টা সেটা হলো যে উপমামূলক যে সমাসগুলো আছে, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, ঠিক আছে। তো যাই হোক, দেখো, সবার আগে জানতে হবে উপমেয় উপমান এটা কি। আমি ধরো বললাম কাস্তের মতো বাঁকা চাঁদ, ঠিক আছে, কাস্তের মতো বাঁকা চাঁদ। দেখো, খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কিন্তু তোমরা বোঝার চেষ্টা করবে। খুব ধীরে ধীরে বললে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তো কাস্তের মতো বাঁকা চাঁদ, চাঁদকে দেখে কিন্তু আমি কাস্তের সঙ্গে তুলনা করছি। কাকে দেখতে পাচ্ছি? চাঁদকে। অর্থাৎ যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটা কিন্তু উপমেয়, ঠিক আছে, যাকে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয় এটা হলো উপমান, ঠিক আছে। আর মতো, এটা কিন্তু একটা সাদৃশ্য বাচক শব্দ। কাস্তে হচ্ছে উপমান, অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা মনে রাখবা একটা শর্টকাটে, যে যাকে আমরা দেখতে পাচ্ছি, যে জিনিসটাকে দেখতে পাচ্ছি, চাঁদকে আমরা দেখতে পাচ্ছি, চাঁদকে তুলনা করছি, উপমেয়। যার সঙ্গে তুলনা করছি, কাস্তের সঙ্গে, ওটা আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি না, আমার মনে পড়ে গেল চাঁদকে দেখে কাস্তের কথা, এটা কিন্তু উপমান। আর এই বাঁকা কিন্তু কি, দুটোর মধ্যে কিন্তু দেখো কোন ধর্মটা দেখে আমরা বুঝতে পারলাম, এই বাঁকা, চাঁদও বাঁকা, কাস্তেও বাঁকা, ওই বাঁকাটা কিন্তু হচ্ছে সাধারণ ধর্ম, বোঝা গেল? এইবার দেখো, এই যে উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় নাম শুনে বোঝা যাচ্ছে যে সমাসে কিন্তু, যে কর্মধারয় সমাসে কিন্তু উপমানের প্রাধান্য পাবে এবং উপমান এবং সাধারণ ধর্ম থাকবে। ধরো তুষার শুভ্র, ঠিক আছে, দেখো তুষার শুভ্র, তাহলে তুষারের মতো কিন্তু শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, শুভ্র বলতে সাদা, তাহলে তুষারের মতো কিন্তু শুভ্র, এটা কিন্তু ব্যাস বাক্য হবে, তুষারের মতো শুভ্র। তাহলে কার মতো? তুষারের মতো, এটা কিন্তু উপমান, আর এটা কিন্তু সাধারণ
ধর্ম, ঠিক আছে। এবার তুষারের মতো শুভ্র কি সেটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ উপমেয় কিন্তু এখানে অনুপস্থিত, ঠিক আছে। তাহলে উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমান প্রাধান্য পাবে, উপমানের অর্থ প্রাধান্য পাবে এবং উপমান এবং সাধারণ ধর্ম থাকবে, তাকেই কিন্তু আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। গেল। এবার উপমিত কর্মধারয় সমাস কি? তাহলে উপমিত হচ্ছে যে সমাসে উপমান এবং উপমেয় দুটোই উপস্থিত থাকবে, কিন্তু অর্থ প্রাধান্য পাবে কিন্তু উপমেয়ের, ঠিক আছে। দেখো, যেমন নরসিংহ, নরসিংহের ন্যায়, নরসিংহের ন্যায়, তাহলে এটা কি হচ্ছে? যদি চলে আসি এখানে, নরসিংহের ন্যায়। দেখো, তাহলে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি, মানুষটাকে দেখে সিংহের সঙ্গে তুলনা করছে, ঠিক আছে, হয়তো সিংহের মতো তার শক্তি সাহস, তাহলে এটা কিন্তু উপমেয়, তাই না? আর সিংহের মতো অর্থাৎ সিংহটা কিন্তু উপমান। তাহলে দেখো, উপমিত কর্মধারয় সমাসে কিন্তু উপমেয় থাকবে, উপমান থাকবে, সাদৃশ্যবাচক শব্দ থাকবে, ঠিক আছে। আর প্রাধান্য কিসের পাবে? উপমেয়ের অর্থ প্রাধান্য পাবে, আর এখানে কি উপমানের অর্থ প্রাধান্য পাবে। বোঝা গেল? এইবার দেখো, লাস্ট আসি আমি রূপক কর্মধারয় সমাসে। এইবার রূপক কর্মধারয় সমাসের একটা মজা কি, এখানেও কিন্তু উপমান এবং উপমেয় দুটাই থাকে। যেমন ধরো, ভবসিন্ধু, ভবরূপ সিন্ধু। আবার যদি দেখি আমি মন মাঝি, তাহলে মন রূপ মাঝি। দেখো, এবার ব্যাপারটা হলো যে রূপক কর্মধারয় সমাস কি, তাহলে যে কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমানের মধ্যে একটা অভেদ কল্পনা করা হয়, অভেদ কল্পনা করা হয়, তাকেই কিন্তু আমরা বলবো, সেই কর্মধারয় সমাসকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। মানে অভেদ, তার মধ্যে যেন কোথাও যেন তারা মিলে একাত্ম হয়ে গেছে, তাদের মধ্যে কোনো পার্থক্যই নেই, মিলেমিশে একাকার হয়ে গেছে, আখি পাখি, আখি রূপ পাখি, মন মাঝি, মন রূপ মাঝি, ঠিক আছে। এইবার দেখো, তাহলে আমরা উপমান কর্মধারয় সমাস বুঝে গেলাম, উপমিত কর্মধারয় সমাস বুঝে গেলাম নরসিংহ, রূপক কর্মধারয় সমাস আমরা বুঝে গেলাম মন মাঝি, মনরূপ মাঝি। এইবার পরীক্ষায় কিন্তু আসে যে উপমান কর্মধারয় সমাসের সঙ্গে উপমিত কর্মধারয় সমাসের তফাৎ কি, বা উপমিত কর্মধারয় সমাসের সঙ্গে রূপক কর্মধারয় সমাসের তফাৎ কি। এবার বলি, এবার কিন্তু আমরা সংজ্ঞা থেকে এবং উদাহরণ থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা বের করে দেব যে তাদের মধ্যে পার্থক্য কোথায়। তাহলে উপমান আর উপমিত কর্মধারয় সমাসে প্রথম পার্থক্য হচ্ছে, উপমান কর্মধারয় সমাসে উপমানের প্রাধান্য পায়, উপমিত কর্মধারয় সমাসে উপমেয়র প্রাধান্য পায়। দ্বিতীয় কি, এখানে উপমান কর্মধারয় সমাসে উপমেয় থাকে না, আর উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্ম থাকে না। ব্যাস এইটুকু লিখলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আমি দেখাই, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাসের পার্থক্য কোথায়, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না, অনেকেই বুঝতে পারে না, ঠিক আছে। তো এখানেও পার্থক্য আছে। দেখো, উপমিত কর্মধারয় সমাসে উপমেয়র প্রাধান্য, ঠিক আছে, কিন্তু রূপক কর্মধারয় সমাসে কিন্তু উপমানের প্রাধান্য। ভালো করে মনে রাখো, রূপক কর্মধারয় সমাসে কিন্তু উপমানের প্রাধান্য। কেমন করে দেখো বোঝায়। আচ্ছা, একটা কথা বলি, বামনদেব চক্রবর্তী খুব ভালো বলেছে, পুরো বাক্যটা আমি বলছি না। ধরো, কথামৃত শ্রবণ করলেন, কথামৃত পান করলেন। দেখো, এখানেও কথামৃত, এখানেও কথামৃত, বোঝা গেল? তো শ্রবণ করা, শোনা কথার পক্ষে সম্ভব না অমৃতের পক্ষে সম্ভব? অবশ্যই কথার পক্ষে শ্রবণ করা সম্ভব, ঠিক আছে। তাহলে কথা কি, এখানে কথা অমৃতের ন্যায়, অর্থাৎ কথা অমৃতের মতো। দেখো, কথা অমৃতের মতো, তাহলে কথা কিন্তু শ্রবণ করা সম্ভব, তাহলে এখানে কথা কিন্তু উপমেয়, ঠিক আছে। কথা অমৃত কিন্তু
এখানে কথা কিন্তু উপমেয়, অমৃত কিন্তু উপমান। তাহলে উপমেয়র যখন অর্থ প্রাধান্য পাবে তখন কিন্তু এই কথামৃত হয়ে গেল উপমিত কর্মধারয়। ঠিক আছে, এই কথামৃত হয়ে গেল উপমিত কর্মধারয়, কারণ এখানে কথামৃত, কথা দেখো শ্রবণ করা সম্ভব কিন্তু, হ্যাঁ, এই জন্য উপমেয়র প্রাধান্য পাচ্ছে অর্থ, ওটা কিন্তু উপমিত কর্মধারয় হবে। যখন কথামৃত পান করা, দেখো পান করা কার পক্ষে সম্ভব? অমৃতের পক্ষে। অর্থাৎ এখানে কিন্তু উপমানের কথা রূপ অমৃত, কথা রূপ অমৃত, অর্থাৎ এখানে কিন্তু অমৃত হচ্ছে উপমান, আর এটা হচ্ছে উপমান অর্থ প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, তাহলে এই কথামৃত হবে রূপক কর্মধারায়, আর এই কথামৃত হবে উপমিত কর্মধারায়। ঠিক আছে, দেখো বোর্ডটা খুবই একদম কি অবস্থা হয়ে গেল। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি করার জন্য আর কি বোর্ডটা মুছে ঠিকঠাক করে করতে পারলাম না, কিন্তু তোমরা একটু দেখো, বুঝতে পেরে যাবে। হ্যাঁ, যে কথা কিন্তু উপমিত কর্মধারায় হয়ে গেল, মানে কথা অমৃতের ন্যায়। হ্যাঁ, কথামৃত শ্রবণ করলেন, আর কথা রূপ অমৃত, অর্থাৎ অমৃত পান করা যায়, এখানে উপমানের অর্থ প্রাধান্য পাচ্ছে, এটা কিন্তু রূপক কর্মধারয় সমাস। দেখো ভালো করে বুঝে নাও এবং ক্লাসটা রিপিট করে দেখবে, আশা করি কথাগুলো একটু ভালোভাবে শুনলে পুরোটা বুঝতে পেরে যাবে। আর একটা কথা বলি, তোমাদের যার যেখানে অসুবিধা হবে, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, তো কোথায় কি অসুবিধা হচ্ছে দেখা গেল কোথাও বুঝতে পারলে না, অবশ্যই জানাবে।